পাঞ্জাবের সাথে গুজরাটের খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা। দুটা দলই কিন্তু 2025 সালে দুর্দান্ত খেলতে পেরেছিল। একটা দল অল্পের জন্য ফাইনালে হেরে বসে, সেই দলের নাম হচ্ছে পাঞ্জাব। কিন্তু পাঞ্জাব এর আগের বছরগুলোতে কি করতে পেরেছিল? 2008 থেকে 2025 পর্যন্ত মাত্র 3 বার তারা প্লে অফে যেতে পারছে। এমনকি সর্বপ্রথম তারা ফাইনাল তারা খেলছে 2025 সালে শ্রেয়াসের আন্ডারে। এর আগে 2008 সালে যখন শন মার্শ অরেঞ্জ কাপ জিতেছিলেন, তারা ওই বছর একটা ভালো খেলতে পেরেছিল। এমনকি 2014 সালে যখন জর্জ বেলি তাদের ক্যাপ্টেন ছিলেন, ওই বছর তারা একটা ভালো খেলতে পেরেছিলেন। পাঞ্জাব কিন্তু প্লেয়ারগুলোকে ধরে রাখতে পারে না, কোচগুলোকে ধরে রাখতে পারে না। এই কারণে কিন্তু পাঞ্জাব কোনো বছরই ভালো করতে পারে না। কিন্তু এবছর কিন্তু তাদের ওই ধরনের সমস্যা হওয়ার কথা না। কারণটা কি? মূলত তাদের মেইন যে 11, ওই 11-এর তেমন কোনো পরিবর্তন কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনি যদি বড় ধরনের কোনো পরিবর্তনের চিন্তা করেন, নাই। কিন্তু একজন ব্যাটসম্যান বা একজন অলরাউন্ডার অভাব কিন্তু হইলেও হইতে পারে। কারণটা কি? গত বছর কিন্তু জশ ইংলিশ 3 নম্বর পজিশনে দুর্দান্ত খেলতে পেরেছিলেন। এমনকি ম্যাক্সওয়েল কিন্তু 1-2টা ওভার কিন্তু ভালো করতে পারতেন, এমনকি ব্যাটিংও ভালো করতে পারতেন। এই দুজন কিন্তু ফরেন ক্যাটাগরির প্লেয়ার কিন্তু দল থেকে ছিটকে পড়ে গেছেন। অন্যথায় দলের যে মেইন স্ট্রেংথ আপনি যদি বলেন, আপনি যদি প্রভসিমরন সিং বলেন, নেহাল বেদারা বলেন, শশাঙ্ক সিং বলেন, প্রিয়াঙ্ক সায়রা বলেন, বিষ্ণু বিলোদ বলেন, সবাই কিন্তু দলের সাথে উপস্থিত আছে। এখন এবছর যদি তারা গত বছরের মতো পারফরমেন্স দিতে পারে, তাহলে কিন্তু দুর্দান্ত হতে পারে। কারণটা কি? আপনি খেয়াল করতে পারেন, প্রিয়াঙ্ক সায়রা গত সিজনে করতে পেরেছিলেন 475 রান, এমনকি প্রভসিমরন সিং করতে পেরেছিলেন 549 রান। স্ট্রাইক রেট দুজনেরই 170-এর উপরে, 180-এর উপরে। সুতরাং বুঝতেই পারতেছেন, তারা যদি এবছর এমন ভাবে স্টার্ট করতে পারে, তখন কিন্তু এই দলটাকে দমিয়ে রাখার কোনো ব্যবস্থা নাই। অন্যদিকে আপনি যদি গুজরাটের কথা বলেন, গুজরাট এতটা ধারাবাহিক কিভাবে, এই প্রশ্ন উত্তর কেউ দিতে পারবে না। মনে পড়ে কি আপনাদের, যখন 2022 সালে তারা সর্বপ্রথম আইপিএল আসলো, আসার সাথে সাথেই গুজরাট কিন্তু কাপ জিতে যায়। এমনকি জাদু তারা করছে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, সে প্রশ্ন উত্তর আমি জানি না। এই দলটাকে দেখতে সবসময় কিন্তু দুর্বলের মতো লাগে, কিন্তু তার প্রত্যেকটা বছরে ভালো করে। 2022 সালে সর্বপ্রথম হার্দিক পান্ডে আইসিসি ট্রফি জিতে ফেললো। এরপরের বছর অল্পের জন্য চেন্নাই ট্রফিটা ছিনাই নিয়ে গেছে বাসপাকের মতো। লাস্ট ওভারে যদি রবীন্দ্র জাদেজা একটু ভালো খেলতে না পারতেন, তাহলে হয়তো বা ব্যাক টু ব্যাক তার দুটি ট্রফি নিতে পারতো। আপনি চিন্তা করতে পারতেছেন? এরপরের বছর যখন মুম্বাই হার্দিক পান্ডেকে ট্রেড করে নিয়ে গেল মুম্বাইতে, তখন তারা একটু খাদের কিনারে পড়ে গেছে। 8 নম্বর পজিশন তারা শেষ করতে পেরেছিল। কিন্তু এরপরের বছর যখন শুভমন গিলকে অ্যাজ এ ক্যাপ্টেন দেওয়া হলো, তিনি দলটাকে এত ভালো করে সাজাইছেন, এমনকি এতটা ফ্রিডম তিনি ব্যাটসম্যানদেরকে দিয়ে দিচ্ছেন। খেয়াল করে দেখবেন, 3জন ব্যাটসম্যানই খেলা শেষ করে দিচ্ছে। একজন হচ্ছে সাই সুদর্শন, যে কিনা 759 নিতে পারছে, একজন শুভমন গিল নিচে 650 রান, এমনকি জস বাটলার যে কিনা 538 রান করতে পেরেছিলেন। এই সকল কারণে কিন্তু অন্য কোনো ব্যাটসম্যানদের তেমন রানই করার প্রয়োজন হয় নাই। রাহুল টিয়াটিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার, যেখানে 2025 আইপিএলে মাত্র 16-17টা ম্যাচে 59টা বল খেলতে পারছে। তিনি 60টা বলও খেলতে পারেন না, 59টা বল খেলতে পারছে। এখন যদি আপনি দুইটা দলকে সাজানোর চেষ্টা করেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন দলটা আজকে বেশি এগিয়ে আছে। কারণটা কি? দুই দলের মাঝখানে কোনো না কোনো অবশ্যই তো দুর্বলতা আপনি খুঁজে পাবেন। প্রথম যদি আমরা একটা পাঞ্জাব নিয়ে একটু কথা বলি, পাঞ্জাবের প্রথমে হচ্ছে প্রিয়াঙ্ক সায়রা, এমনকি প্রভসিমরন সিং। তারা দুজন গত বছর যেভাবে খেলতে পেরেছিল, স্ট্রাইক রেট 170-এর উপরে, 180-এর উপরে, প্রথম বল থেকে 4 ছক্কা, এটা কিন্তু মারাত্মক ভাই। কিন্তু 3 নম্বর পজিশনে যখনই আপনার মনে পড়বে যে গত বছর জশ ইংলিশ তো খুব ভালো খেলতে পেরেছিল, এবছর তো আমাদের দলে জশ ইংলিশটা, এখন আমরা কি করব? বিকল্প হিসেবে কিন্তু আপনি মিচেল ওয়েনকে নিতে পারতেছেন। তিনি কিন্তু এবছর বিগ ব্যাশে দুর্দান্ত খেলতে পারছেন। আবার যদি মনে করেন যে না, তিনি এতটা অভিজ্ঞ প্লেয়ার না, আমরা একটু মার্কাস স্টোরাইসের দিকে যাই, মার্কাস স্টোরাইসকে কিন্তু আপনি ফ্রিডম দিলে তিনি 3 নম্বর পজিশনে দুর্দান্ত খেলতে পারবেন, যে আপনি যার প্রথম বল থেকে 4 ছক্কা মারেন। খেয়াল করে দেখেন, প্রভসিমরন সিং, প্রিয়াঙ্ক সায়রা, এমনকি মার্কাস স্টোরাইস। 4 নম্বরে আপনার দলের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, যে কিনা দুর্দান্ত ছন্দে আছেন। সবসময় তিনি ছন্দে থাকেন, কিন্তু কেন যে তিনি ভারতীয় জাতীয় দলের ডাক পান না, সে প্রশ্ন উত্তর আমি খুঁজে পাই না। 5 নম্বর পজিশনে নেহাল বেদারা, গত বছর তিনি যে ধরনের খেলা খেলছেন, মারাত্মক মানে মারাত্মক। তিনি ধরে খেলতে পারেন, ক্লাসি ব্যাটসম্যান, 4 ছক্কার বন্যা তিনি বসাই দিতে পারেন। 6 নম্বর পজিশনে দলে একজন প্রিমিয়াম অলরাউন্ডার প্রয়োজন। অবশ্যই কিন্তু উপরে আপনি যদি বলেন যে স্টোরাইস আছে, কিন্তু স্টোরাইসের থেকে ভালো অলরাউন্ডার কে আছে বর্তমান বিশ্বে? হার্দিক পান্ডের পরে আমি বিশ্বাস করি সবচেয়ে বড় মানের অলরাউন্ডার হচ্ছে আজমতুল্লাহ ওমরজাই, যে কিনা প্রথম বল থেকে আপনাকে টি-20-তে 4 ছক্কা মারতে পারেন। এমনকি তিনি তার ভালো দিনের 4 ওভার আপনাকে বল করার সুযোগ এনে দিবে। প্রত্যেক দিনই আপনাকে তিনি 2 থেকে 3 ওভার করার সুযোগ এনে দিচ্ছেন। 6 নম্বর যদি আজমতুল্লাহ ওমরজাই হয়ে যায়। 7 নম্বরে শশাঙ্ক সিং, গত বছর তিনি যে ধরনের ভালো খেলা খেলছেন, যদি তারা এই ধরনের খেলাগুলো খেলতে পারে, এবছর কিন্তু পাঞ্জাবকে কোনো মতে ধরে রাখার কোনো সুযোগ নাই। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরে মার্কো ইয়ানসন, যদিও তার ব্যাটিং অর্ডারটা একটু নিচে হয়ে যাচ্ছে, তিনি কিন্তু সাউথ আফ্রিকান দলে, জাতীয় দলে 7 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারেন। তিনি কিন্তু ভালো ব্যাটসম্যান প্লাস ভালো বলার। আপনি 8 জনের মাঝখানে 2 থেকে 3 জন কিন্তু বলার পেয়ে গেছেন। এটা কিন্তু একটা মারাত্মক একটা জিনিস, মারাত্মক মানে মারাত্মক। 9, 10, 11 আমাদের কি দরকার? প্রিমিয়াম একজন বলার দরকার।
স্পিনার, 2জন পেস বোলার দরকার। লুকি ফার্গুসন দলের সাথে যুক্ত হয়ে যাবেন, তিনি তার বাচ্চা হওয়ার কারণে তিনি কয়েকদিনের ব্রেক চাইছেন। এখন লুকি ফার্গুসন যেহেতু দলের সাথে আপাতত অনুপস্থিত, আমাদের দলে কিন্তু এখন এক্সেল বাটলেট, তিনি কিন্তু গত বছরও এই দলের সদস্য ছিলেন। এক্সেল বাটলেট সরাসরি 9 নম্বর পজিশনে ঢুকে যাবেন। 10 নম্বরে ভারতীয় দলের প্রিমিয়াম বোলার আর্শদীপ সিং, অন্যতম সেরা বোলার, সুতরাং বুঝতেই পারতেছেন বোলিং কিন্তু মারাত্মক। এমনকি 11 নম্বরে চাহাল, বুঝতে পারতেছেন চাহাল কিন্তু খুবই কানি বোলার, তিনি কিন্তু এতটা হাইপে থাকে না, কিন্তু আইপিএলে তার থেকে বড় মানের বলার কিন্তু আমি খুঁজে পাই না। আপনি যদি ইম্প্যাক্ট সাবের কথা বলেন, ইচ্ছে করলে আপনি হারপ্রীত বারকে ঢুকাইতে পারতেছেন কিংবা বিষ্ণুবীরকে ঢুকাইতে পারতেছেন। দলের প্রয়োজন অনুসারে যদি বলারের প্রয়োজন হয় তাহলে আপনি বলারকে ঢুকালেন, আর যদি ব্যাটসম্যানের প্রয়োজন হয় তখন কিন্তু আপনি ব্যাটসম্যানকে ঢুকাইতে পারতেছেন। এটা কিন্তু দলের জন্য একটা লাক্সারি। এখন যদি আপনি গুজরাটের দিকে আসেন, ভাই এই দলটা কিন্তু খুবই পাওয়ারফুল। বিশেষ করে এই দলটাকে দেখলে মনে হয় যেন বডি বিল্ডারের মতো। কোন ধরনের বডি বিল্ডার? যাদের উপরের দিকে শরীর খুবই শক্তিশালী, নিচের দিকে পাটা একটু দুর্বল। কি কারণে বললাম? তারা উপর দিকে এতটাই হেভিওয়েট, একদিকে জস বাটলার, একদিকে শুভর গিল, একদিকে সাই সুদর্শন, এই ধরনের ব্যাটসম্যানরা এত পরিমাণ রান করতে পারছে, নিচের দিকে ব্যাটসম্যানদের রান করার প্রয়োজন হচ্ছে না। এই 3জন কিন্তু উপরে হয়ে গেছে, শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার। 4 নম্বর পজিশনে এবছর আমি একজন ব্যাটসম্যানকে প্রমোট করতে চাচ্ছি, সে হচ্ছেন ওয়াশিংটন সুন্দর। তিনি কিন্তু বল করতে পারতেছেন, এমনকি ভালো ব্যাটসম্যান। নিচের দিকে 7 নম্বর বা 8 নম্বর পজিশনে কিন্তু তাকে ওই পরিমাণে ইউটিলাইজেশন কিন্তু করা যাচ্ছে না। আমি আশাবাদী এই বছর গুজরাট তাকে 4 নম্বর পজিশনে পাঠাবে। 5 নম্বরে যেহেতু শেরফন রাদারফোর্ডকে মুম্বাই ট্রেড করে নিয়ে গেছে গুজরাট থেকে, এখন কিন্তু আপনারা বসে থাকলে চলবে না। মনে পড়ে কি এই দল কিন্তু বেঞ্চে বসে আছে গ্ল্যান ফিলিপস। গ্ল্যান ফিলিপস যে কেন এই দলের জায়গা পান না আমি কিন্তু বুঝতে পারি না। তার মতো গান ফিল্ডার বর্তমান বিশ্বে একজনও নাই। তিনি যেভাবে বাসপাখির মতো এখন বল ধরতে পারেন, তার হাতে যে ধরনের জোর আছে, মারাত্মক মানে মারাত্মক। এমনকি পিচ যদি টান থাকে তিনি কিন্তু 2 থেকে 3 ওভার আপনাকে বোলিং করার সুযোগ এনে দিবেন। 5 নম্বরে যদি গ্ল্যান ফিলিপস হয়ে যায়, 6 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যাচ্ছে। 6 নম্বরে কি আমি প্রপার ব্যাটসম্যানের সাথে যাব, যেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যান শাহরুখ খান, নাকি অলরাউন্ডার জসেন হোল্ডারের সাথে যাবো? কারণটা কি, জেসন হোল্ডার এবছর টি20 বিশ্বকাপে যে ধরনের খেলা খেলতে পারছেন, মারাত্মক মানে মারাত্মক। তিনি কিন্তু আপনাকে তার ভালো দিনে 2 থেকে 3 ওভার তো এনেই দিবেন, ভালো দিনে 4 ওভার নিতে পারে। তার যে হাইট, পিচ থেকে বর্তমান যে পিচগুলো আমরা দেখতেছি, তার মতো হাইটের বলার কিন্তু খুবই প্রয়োজন। এমনকি তিনি কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান, এবছর কিন্তু তিনি মারাত্মক খেলতে পারছেন। তাহলে 7 নম্বরে রাহুল টিয়াটিয়া, আমি কিন্তু আগেই বলেছিলাম তার মতো ব্যাটসম্যান দলে থাকা খুবই প্রয়োজন, কিন্তু তিনি উপযুক্ত বলই খেলতে পারতেছে না, কারণ উপর থেকে তারা খুবই ভালো খেলতে পারতেছে। গত সিজনে তিনি মাত্র 59টা বল খেলতে পারছেন। 8 নম্বরে রশিদ খান। দেখেন আমার দলে কিন্তু অলরেডি কিন্তু 3জন প্রিমিয়াম বা ফরেন ক্যাটাগরি প্লেয়ার কিন্তু আমি নিয়ে নিচ্ছি, জস বাটলার, গ্ল্যান ফিলিপস, জেসন হোল্ডার। 8 নম্বরে কিন্তু আমি নিয়ে নিচ্ছি রশিদ খানকে। তার মানে কি, আমার দলে কিন্তু অন্তত এবছর আমি রাবাডাকে নিতে পারতেছি না, কারণ কি রাবাডার ওই ধরনের পারফরমেন্স কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। আর যদি মনে করেন যে না, আপনি 7 নম্বর পজিশনে বা 6 নম্বর পজিশনে জেসন হোল্ডারকে খেলাবেন না, তার জায়গায় আপনি দেশি ব্যাটসম্যান আপনি শাহরুখ খানকে খেলাবেন, তাহলে হয়তো বা নিচের দিকে আপনি রাবাডাকেও খেলাতে পারতেছেন। কিন্তু রাবাডার ওই ধরনের ফর্ম নেই, এমনকি শাহরুখ খানের ওই ধরনের ফর্ম নেই, কিন্তু অন্যদিকে জেসন হোল্ডারের মারাত্মক ফর্মে আছেন। যদি 8 নম্বর পর্যন্ত হয়ে যায়, 9, 10, 11 ইন্ডিয়ান 3জন প্রিমিয়াম পেস বোলার রয়েছে যারা কিনা দুর্দান্ত ভালো বোলিং করতে পারবেন। এক হচ্ছে মোহাম্মদ সিরাজ, তিনি কিন্তু দুর্দান্ত বোলার, তিনি যেভাবে মন প্রাণ দিয়ে খেলেন এই প্লেয়ার দেখলেই ভালো লাগে। বিরাট কোহলির পরে যদি কোনো প্লেয়ারের মাঝখানে এত ভালো এনার্জি থাকে তাহলে হচ্ছে মোহাম্মদ সিরাজ। 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর আরশাদ খান। আরশাদ খান কিন্তু ভালো বোলিং করতে পারেন, দুর্দান্ত বোলার। এমনকি 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, এই বোলারটা কেন যে আন্ডাররেটেড আমি সেটাই বুঝি না। যেদিন তিনি মার খান তিনি মার খান, কিন্তু তিনি কিন্তু খুবই ভালো বোলার। আশা করবো এই সিজনে তিনি ভালো করতে পারবেন। যদি দলের মাঝখানে তেমন ধরনের কোনো পরিবর্তন চান, তাহলে হয়তোবা 6 নম্বর পজিশনে জেসন হোল্ডারের জায়গায় অন্য কোনো একটা রদবদল হইতে পারে। আপনি যদি ইম্প্যাক্ট সাবের কথা বলেন, তাহলে তারা সাই কিশোরকে ইউজ করতে পারতেছে, এটা কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন হতে পারে। আপনি যদি ব্যাটিং খেয়াল করে দেখেন, দুই দলের ব্যাটিং কিন্তু মারাত্মক শক্তিশালী। গুজরাটের দলটা কিন্তু একটু শক্তিশালী কিভাবে করে দিয়েছি, আপনি কিন্তু প্রত্যেক বছর আপনি তার টপ লোডিং ফরম্যাট যেটাকে বলা হয়, মানে আপনি উপরের দিকে খুবই শক্তিশালী থাকবেন, নিচের দিকে একটু মিডল অর্ডারটাকে দুর্বল করে দিবেন, সেটা কিন্তু প্রত্যেক বছর যে কাজ করবে সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। এই কারণে কিন্তু আমি এবছর 4 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 5 নম্বরে গ্ল্যান ফিলিপস, 6 নম্বরে হোল্ডার, এমনকি 7 নম্বরে টিওটিকে দিয়ে দিচ্ছে, এমনকি ইভেন 8 নম্বরে রশিদ খানও কিন্তু ব্যাট করতে পারেন। এটা কিন্তু দলের জন্য একটা ফ্লেক্সিবিলিটি। কারণটাকে এবছর যে ধরনের আমরা পিচ দেখতে পাচ্ছি, যেভাবে রান হচ্ছে, যেভাবে বিরাট কোহলি মারতে পারতেছেন, যেভাবে রোহিত শর্মা মারতে পারতেছেন, আমরা ধরে নিয়েছিলাম যে 3 মাস পরে তারা আসবে, তারা ভালো খেলতে পারবে না, কিন্তু খেয়াল করে দেখেন তারা দুজনেই এই বছরের প্রথম 2টা ম্যাচে যেভাবে খেলতে পারছে, এমনকি যে ধরনের পিচ আমরা দেখতে পাইছি, 4টা ইনিংসের খেলা আমরা দেখছি এ পর্যন্ত, যখন ভিডিওটা আমি রেকর্ড করতেছি 4টা ইনিংসে কিন্তু প্রত্যেকটা দল কিন্তু 200 করতে পারছে, এমনকি পরে যারা ব্যাটিং করছে তারা কিন্তু নিতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন যারা টস জয়লাভ করবে তারা পরে ব্যাটিং করে সিদ্ধান্ত নেবে। তবে আজকে আমি বলতে চাই
পাঞ্জাব দলটাকে দেখতে আমার কাছে ভালো লাগতেছে। যদি পাঞ্জাব গত বছর অনেক খেলতে পারে তাহলে কিন্তু তারা বাজিমাত করতে পারবে, কারণ কি পাঞ্জাবের বলে কিন্তু দুর্দান্ত ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ধন্যবাদ, আপনাদের বিদায় নিলাম আজকে।